শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাবিলা সোহেল। 4 দিনের সফরে চীনে পৌঁছানোর পর ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বোয়া ফোরাম ফর এশিয়া বিএফএ সম্মেলনের উদ্বোধনীতে ভাষণ দেবেন তিনি। বিএফএ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের এই অধিবেশনের পর খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক কু দং ইউ স্থানীয় সময় দুপুর 2টায় বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনের সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রফেসর ইউনূস। এছাড়াও রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আগামীকাল বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। বোয়া ফোরামের পাশাপাশি চীনের বিশ্বখ্যাত কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের সাথে বৈঠকের কথা রয়েছে তার। অধ্যাপক ইউনূস এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক 28 মার্চ বেইজিংয়ে অনুষ্ঠিত হবে, যেখানে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আলোচনায় স্থান পাবে। 29 মার্চ অধ্যাপক ইউনূস পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবেন এবং বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে। আগামী 29 মার্চ দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। 54 পেরিয়ে 55 বছরে পা দিয়েছে বাংলাদেশ। বুধবার অসংখ্য মানুষের ভালোবাসায় ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতির মিনার। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর সাধারণ মানুষের ঢল নামে জাতীয় স্মৃতিসৌধে। দিনটি স্মরণে 26 মার্চ সকালে ঢাকা সহ সারা দেশে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। মুহূর্তেই স্মৃতিসৌধ এলাকা পরিণত হয় জনসমুদ্রে। লাল সবুজের পতাকায় ছেয়ে যায় গোটা প্রাঙ্গণ। মানুষের হাতে ফুল আর পতাকা, পোশাকে লাল সবুজের ছোঁয়া। সারিবদ্ধভাবে একে একে শ্রদ্ধা জানাতে থাকেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আনাগোনায় মুখরিত হয়ে ওঠে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। বেলা বাড়ার সাথে সাথে বাড়ে জনতার ভিড়ও। নতুন প্রজন্মকে সাথে নিয়ে আসেন অনেক অভিভাবক। বিভিন্ন বয়সের মানুষ প্রিয় স্বদেশকে উন্নত আর সমৃদ্ধ হিসেবে গড়ে তুলতে কাজ করার প্রত্যয় জানান। আমাদের যারা অভিভাবক আছে এবং যারা বিভিন্নভাবে রাজনৈতিকভাবে কিংবা সাধারণ মানুষ হিসাবে ভূমিকা রাখার চেষ্টা করছে, সেখানে যেন বিভাজন না হয়। সমতার ভিত্তিতে, একটা ন্যায্যতার ভিত্তিতেই বাংলাদেশ গড়ে উঠবে, এটাই আমরা চাই। সামনে একটা সর্বতোভাবে সুন্দর একটা দেশ গড়ার আশা করি। বৈষম্যহীন সমাজ গড়ার এবং ন্যায্যতার প্রশ্নে জাতি একভূত হবার যে সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে, সবাইকে মিলে আমরা যেন সেই সম্ভাবনার পূর্ণ সদ্ব্যবহার করতে পারি। এর আগে বুধবার ভোরে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধের বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। কিছুক্ষণ পরই অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস শ্রদ্ধা নিবেদন করেন। এরপর উপস্থিত উপদেষ্টা এবং বিদেশি কূটনীতিকদের সাথে কুশল বিনিময় করেন তিনি। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা। জাতির সূর্য সন্তানদের প্রতি আরও শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তার সাথে ছিলেন অন্যান্য বিচারপতিরা। এর পরপরই 3 বাহিনীর প্রধান, সরকারের বিভিন্ন উপদেষ্টারা শ্রদ্ধা জানান। পরে মুক্তিযোদ্ধা, তাদের পরিবারের সদস্য এবং জুলাই আন্দোলনে আহতরা শ্রদ্ধা নিবেদন করেন। বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও নিবেদন করেন ফুলের শ্রদ্ধা। মুক্তিযুদ্ধের চেতনায় নতুন বাংলাদেশ সুখী ও সমৃদ্ধশালী হবে। ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে গড়তে হবে ঐকমত্য। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, প্রতিদিন নতুন করে দেশ করার কথা ভাবতে হবে সবাইকে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেন, এগিয়ে যাওয়ার পথে চ্যালেঞ্জ থাকবেই, জনগণের প্রত্যাশা অনুযায়ী দেয়া হবে নির্বাচন। জানান, 24-এর গণহত্যার বিচার সরকারের অন্যতম উদ্দেশ্য। বলেন, জনগণের আস্থা অর্জন করেই এগিয়ে যাবে অন্তর্বর্তী সরকার। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, শুধু দেশ স্বাধীন করলেই হবে না, জনগণকে ভোগ করতে দিতে হবে সেই স্বাধীনতা। বলেন, ৭১-এর স্বাধীনতাকে রক্ষা করেছে 24-এর গণ অভ্যুত্থান। 24-এ যে ছাত্র জনতা একটা বিষয় হয়েছে, এইটাও কিন্তু আমাদের একটা আরেকটা বিষয় হয়েছে। অতএব এই দুইটা দিনই কিন্তু আমাদের বাংলাদেশের জাতীয় সর্বশ্রেষ্ঠ দিন।
এবং এটাকে আমরা সবচেয়ে শ্রদ্ধার সঙ্গে পালন করব। নির্বাচনটা সুষ্ঠুভাবে করে দেওয়া, জনগণের প্রত্যাশা পূরণ করা, জুলাই অগস্টে যে হত্যাকাণ্ডটা হলো এইটার একটা সুষ্ঠু বিচার। 24-এর গণঅভ্যুত্থান আবার একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে 71 অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই, সেই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে 24। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বুধবার সারাদিনে 69টি ট্রেন চালালেও ভোগান্তি পিছু ছাড়েনি ঘরমুখো মানুষের। ছুটির দিনে ভোর থেকে কমলাপুর রেল স্টেশনে আসতে থাকেন যাত্রীরা। তাদের গন্তব্যে নিয়ে যেতে একের পর এক ছেড়ে যাচ্ছে ট্রেন। যাত্রীরা বলছেন স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছাতে ট্রেনের টিকিট কেটেছেন তারা। কর্তৃপক্ষ জানায় আজ সারা দেশে 69টি ট্রেন চলাচল করবে। রেল কর্তৃপক্ষ জানায় শেষ মুহূর্তে সরকারি বেসরকারি অফিস ছুটি ও গার্মেন্টস ছুটি হলে যাত্রীর চাপ আরও বাড়বে। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে 38টি রুটে চলছে লঞ্চ। তবে যাত্রীদের আনাগোনা কম থাকায় হতাশ লঞ্চের কর্মচারীরা। ঈদ ঘনিয়ে আসলে বাড়বে মানুষের চাপ, সেই প্রত্যাশায় প্রস্তুতি নিয়েছে বিআরডব্লিউটিএ। রাজধানীর বাস টার্মিনালগুলোয় যাত্রীদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। এবার 9 দিন ছুটির কারণে চাপ নেই বলছেন যাত্রীরা। বরাবরের মতো বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের, আর অস্বীকারের পাল্টা বক্তব্য পরিবহন সংশ্লিষ্টদের। মেয়ে ছেলে বাচ্চারা সবাই নিয়ে পুচ্ছি, পোষার পরে আবার মাইকিং করতেছে, আপনার 7 পল মারফট পরে যান। পাবলিক উত্তেজিত হয়ে বলতেছে তাদেরকে জুতা ফিরানো দরকার। অনেক কষ্ট হয়েছে, কারেন্ট কানেকশন নাই, আইসা দেখি দরজা বন্ধ। ইভেন প্রত্যেকটা সিটের মধ্যে মনে হয় যে 4 ইঞ্চি করে ময়লা। পদ্মা সেতু হওয়ার কারণে দেশে ভিড় নাই, দেখতেছেন। প্রতি বছরের থেকে এবছরের পরিস্থিতি অনেক খারাপ, যাত্রী নাই, কেবিনের চাহিদা নাই। সংখ্যালঘুদের জন্য ভারতকে বিশেষ উদ্বেগজনক দেশ হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র ধর্ম বিষয়ক কমিশন। পাশাপাশি দেশটির গোয়েন্দা সংস্থা এর ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশও করা হয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন USCIRF এর প্রতিবেদনে এমনটি জানানো হয়। এতে উঠে আসে ভারতে চলমান সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি। প্রতিবেদনে ধর্মীয় নিপীড়ন হওয়া দেশগুলোর মধ্যে অন্যতম দেশ হিসেবে ভারতকে চিহ্নিত করা হয়। প্রতিবেদনে বলা হয় 2024 সালে দেশটিতে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি আরও অবনতি হয়েছে। আরও বলা হয় মুসলিমদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রপাগ্যান্ডা ছড়ানো হচ্ছে। ক্ষমতাসীন দল বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মুসলিম সহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ভারতীয় গোয়েন্দা সংস্থা এর বিরুদ্ধে 2023 সালে নিউ ইয়র্কে এক মার্কিন শিখ নাগরিককে হত্যা চেষ্টার অভিযোগের বিষয়টিও উঠে আসে প্রতিবেদনে। তারই আলোকে ভারতের গোয়েন্দা সংস্থার উপর নিষেধাজ্ঞার সুপারিশ করা হয়েছে রিপোর্টে। ডিসেম্বর থেকে জুনের মধ্য দিয়ে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে স্বাধীনতা দিবসে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি। এর পরপরই এই মন্তব্য করেন দলের মহাসচিব। মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণের বিষয়ে বলেন, নির্বাচন ইস্যুতে কোনো রোড ম্যাপ ঘোষণা করা হয়নি। বলেন, বারবারই নির্বাচনী রোড ম্যাপ দিতে বলেছে বিএনপি, নতুবা দেশের সংকট কাটবে না, অভিমত মির্জা ফখরুলের। এটা এটা অত্যন্ত অস্পষ্ট কথা। ডিসেম্বর থেকে জুন 6 মাস, সুতরাং এটা কোনো রোড ম্যাপ দেওয়া হয়নি। আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোড ম্যাপ এবং দ্রুত নির্বাচন, তা নাহলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে না। আমরা বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছে না। বিএনপি জাতির স্বার্থে, জাতিকে রক্ষা করার স্বার্থে, স্বাধীনতার সামর্থ্যকে রক্ষা করার স্বার্থেই বিএনপি নির্বাচনের কথা বলছে। কারোর সাথে অনৈক্য নেই, তবে স্বার্থের সংঘাত রয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পরে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার স্বাধীনতা দিবস উপলক্ষে 71-এর বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। পরে মির্জা আব্বাস বলেন, আজকের স্বাধীনতা দিবসই প্রমাণ করে দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই। সব দলের নিজস্ব পরিকল্পনা বা নীতি আছে, দলীয় আদর্শের ভিত্তিতে কথা বলছেন নেতাকর্মীরা, এমনটাও জানান মির্জা আব্বাস। তার প্রত্যাশা ডিসেম্বরে নির্বাচন হবে। আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। যারা বলে তারা আজকে স্বাধীনতা দিবসকে একটু খাটো করতে চায়। অনৈক্য কিছু নাই, স্বার্থের সংঘাত আছে। প্রত্যেকটা দলের যার যার
একটা ইথিক্যাল জায়গা আছে, যার যার একটা মতাদর্শ আছে। ৭১ আর ২৪ আলাদা নয়, ২৪-এর গণ অভ্যুত্থানে ৭১-এর চেতনা পুনরুজ্জীবিত হয়েছে, এ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার অভিযোগ, যারা ৭১ আর ২৪-কে পরস্পর বিরোধী বা মুখোমুখি অবস্থানে দাঁড় করাতে চায় তাদের উদ্দেশ্য সৎ নয়। স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর বিএনপি নেতা মির্জা আব্বাসের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। নাহিদ আরও বলেন, ক্ষমতায় বসতে নির্বাচন চাপিয়ে দেয়া হলে তা মানা হবে না, ফ্যাসিস্টদের পুনর্বাসনে ষড়যন্ত্র চলছে, তোলেন সেই অভিযোগও। ৭১ এবং ২৪ আলাদা কিছু নয়, বরং ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ৭১-এর যে স্পিরিট সেটি পুনর্জীবিত হয়েছে। বলে যারা এটাকে আসলে পরস্পর বিরোধী বা মুখোমুখি করে দাঁড়া করাচ্ছে তাদের উদ্দেশ্য অসৎ। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ স্মৃতিসৌধে ফুল দিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বক্স চৌধুরী, আইজিপি বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী, মহাপরিচালক AKM শহীদুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। শ্রদ্ধা জানানোর সময় একটি সুসজ্জিত পুলিশ দল গার্ড অফ অনার দেয়। বিউগলে বাজানো হয় করুণ সুর। বৈষম্যের বিরুদ্ধে লড়াই থেকে ৭১ সূচনা হয়েছিল। ২৪-এর যোদ্ধারা জীবন দিয়ে ৭১-এর ধারাবাহিকতা বজায় রেখেছে, একথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। বুধবার বিকেলে ইস্কাটনে গণ ইফতার কর্মসূচিতে তিনি বলেন, একটি পক্ষ এখন ৭১-এর স্বাধীনতা ও ২৪-এর গণ অভ্যুত্থান মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। এর বিরোধিতা করে তিনি বলেন, ২৪ না হলে ৭১ চিরতরে হারিয়ে যেত। ২৪-এর যোদ্ধারা আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। নতুন রাষ্ট্র কাঠামোয় নতুন সংবিধান রচনা করে গণপরিষদ নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরে ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা শরিক হয়েছেন, ২৪-এর আন্দোলনে যারা শরিক হয়েছেন, তারা সকলেই বাংলাদেশের মানুষের জন্য উজ্জ্বলতম নক্ষত্র। বাংলাদেশের মানুষ আমাদের ৭১-এর শহীদ, ২৪-এর শহীদ, তাদের সকলকে একই সুরে একই সময়ে স্মরণে রাখবার পক্ষপাতী। সকল সেক্টরের শ্রমিকদের বকেয়া বেতন ও পূর্ণ বোনাসের দাবিতে এবং শ্রমিক আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। বুধবার বিকেলে বিজয়নগরে শ্রম ভবনের সামনে শ্রমিক উইং জাতীয় নাগরিক পার্টি NCPA আয়োজন করে। মানববন্ধনে বক্তারা বলেন, শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে সারা বছর কাজ করেন, সারা বছরের আয় দিয়ে তাদের সংসার চলে, অথচ মালিকপক্ষ মাসের পর মাস বেতন বকেয়া রেখে শ্রমিকদের মানসিক নির্যাতন করছে। ঈদের সময় হলে তারা বেতন বোনাস না দিয়ে কারখানা বন্ধ করে বিদেশে পাড়ি জমান। বেতন বোনাস না পাওয়ায় দিশেহারা শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে। অবিলম্বে শ্রমিকদের বেতন বোনাস দেওয়ার দাবি জানান বক্তারা। স্বাধীনতা দিবসে সমাবেশ ও শ্রমিকদের সাথে সংহতি জানিয়েছে গণতান্ত্রিক অধিকার পরিষদ। বুধবার বিকেলে বিজয়নগরে শ্রমভবনের সামনে এ আয়োজন করা হয়। মাছ, মাংস, চাল, মজুরি স্বাধীনতার দাবিতে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানের পরও শ্রমিকদের অধিকার আদায়ে কোনো অগ্রগতি আসেনি। আগেও মালিকপক্ষ শ্রমিক নির্যাতন করত, এখনও সেই ধারাবাহিকতা বজায় রেখেছে। বক্তারা বলেন, ঈদের সময় বেতন ও বোনাস না দিয়ে মালিকপক্ষ শ্রমিকদের উপহাস করছে। অবিলম্বে শ্রমিকদের বেতন ও বোনাস দেওয়ার আহ্বান জানান বক্তারা। আগামী নির্বাচনে তরুণরা ৫ আগস্টের মতো নতুন কৌশল অবলম্বন করবে। এই কৌশলের কাছেই পরাজিত হবে ৫৩ বছরের পুরনো রাজনৈতিক বন্দোবস্ত। এমনটাই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। সন্ধ্যায় চাঁদপুরের শাহরাস্তিতে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত ইফতার মাহফিলে তিনি আরো বলেন, তরুণদের চোখ বর্তমানে পার্লামেন্টের দিকে, তাই আগামী নির্বাচন হবে তরুণদের নির্বাচন। নাসিরউদ্দিন আরো বলেন, তরুণদের ভয় দেখিয়ে আর লাভ নেই, তারা পার্লামেন্টে যাবেই। কোনো বাধা আসলে প্রয়োজনে রক্ত দিয়েও সেই বাধা তরুণরা অতিক্রম করবে বলেও মন্তব্য করেন তিনি।
আপকামিং যে ইলেকশন আছে সেই ইলেকশনে তরুণরা 5ই আগস্টের মতন একটি দুরন্ত এবং নতুন টেকনিক ব্যবহার করবে, যেই টেকনিকের কাছে গত 53 বছরের যে রাজনৈতিক বন্দোবস্ত রয়েছে তা ইনশাআল্লাহ পরাজিত হবে। নারায়ণগঞ্জের ফতুল্লার একটি কারখানা আগুনে পুড়েছে। বুধবার বিকেলে ফতুল্লার আইডিয়াল ফাইবার ইন্ডাস্ট্রি লিমিটেড কারখানায় আগুন লাগিয়ে খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5 ইউনিট 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। কারখানা ম্যানেজার জানান, এখানে মূলত চিপসের প্যাকেট তৈরি করা হতো। দাহ্য পদার্থ থাকায় আগুনের তীব্রতা বেশি ছিল, তবে কেউ হতাহত হয়নি। দর্শক, এখানেই শেষ করছি আজকে সব খবরের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।